নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। সিপিএম কি পথভ্রষ্ট, না হলে দলকে সঠিক দিশা দেখাতে একসঙ্গে এত সংখ্যক মার্গদর্শক লাগবে কেন? দলের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় সীতারাম ইয়েচুরি প্রয়াত হয়েছেন। দলের কাছে এটা বিরাট ধাক্কা। সেই ক্ষতের উপশম হওয়ার আগেই পলিট ব্যুরো ও কেন্দ্রীয় কমিটি থেকে একসঙ্গে 7 নেতা নেত্রীর বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিজেপির লালকৃষ্ণ আদবানি বা মুরলী মনোহর যোশীর মতো এই 7 জনকেও কি একসাথে মার্গদর্শক বানাবে ওই সিপিএম? ওই দলের অন্দরে তো বটেই। এই প্রশ্ন আজ ঘুরছে দেশের রাজনৈতিক মহলেও। দলের গঠনতন্ত্র মেনে বয়স বিধি কার্যকর করতে চলেছে সিপিএম। সিপিএমের দলীয় বিধি বলছে 75 বছর পার হওয়া কাউকে আর দলের পলিট ব্যুরো ও কেন্দ্রীয় কমিটিতে রাখা যাবে না। কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্য থেকেই পলিট ব্যুরোর সদস্য নির্বাচিত হয়। সেই বিধিতে আটকে গিয়েই ওই 7 সদস্য বাদ পড়তে চলেছেন বলেই দলের অধিকাংশ নেতার ধারণা। গত পার্টি কংগ্রেস থেকে পশ্চিমবঙ্গের বিমান বসু, কেরলের এস রামচন্দ্র পিল্লাই বাদ পড়েছিলেন। 75 বছর বয়স হলে আর সিপিএম এর পলিট ব্যুরো ও কেন্দ্রীয় কমিটিতে নয়। সিপিএম পলিট ব্যুরো থেকে 7 নেতা নেত্রীর বাদ পড়ার সম্ভাবনা। 1 বা 2 জন নেতা নেত্রী ব্যতিক্রম হিসাবে থাকতে পারে। বাদ পড়তে পারেন প্রকাশ কারাট, বৃন্দা কারাট, সুহাসিনী আলী, পিনারাই বিজয়ন, জি রামকৃষ্ণন, মানিক সরকার, সূর্যকান্ত মিশ্র। ব্যতিক্রম হিসাবে সিপিএম এর পলিট ব্যুরো বা কেন্দ্রীয় কমিটিতে 2-1 জনকে রেখে দেওয়া হলেও 75 ঊর্ধ্ব অধিকাংশ সদস্যই চলে যাবেন মাঠের বাইরে। ফাঁকা হবে একসঙ্গে বহু আসন। তাই স্বাভাবিক নিয়মেই প্রশ্ন উঠেছে, প্রবীণেরা তো বিদায় নেবেন, কিন্তু তাদের জায়গায় আসবেন কারা? একই সঙ্গে কৌতূহল বাড়ছে এই নিয়ে, পশ্চিমবঙ্গ থেকে সূর্যকান্ত মিশ্র যদি বাদ পড়েন, সেই জায়গায় কে হবেন পলিট ব্যুরোর সদস্য? রাজ্য স্তরে অনেক নাম নিয়েই আলোচনা চলছে। শ্রীদীপ ভট্টাচার্য ও সুজন চক্রবর্তী আপাতত এগিয়ে আছেন। ওদিকে পলিট ব্যুরোর নতুন সদস্য হিসাবে সিপিএম এর বিভিন্ন গণসংগঠনের বিজু কৃষ্ণন, অরুণ কুমারের নাম আলোচনায় রয়েছে। মহিলা নেত্রী হিসাবে বৃন্দা কারাট এবং সুহাসিনী আলী দুজনেই যদি বাদ পড়েন, তাহলে শোনা যাচ্ছে তাদের স্থলাভিষিক্ত হতে পারেন সিটুর সর্বভারতীয় সভাপতি কে হেমলতা এবং মহিলা সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদক মরিয়াম ধাওয়ালে। সিপিএম ব্যতিক্রম ঘোষণা করে কোনো নেতা বা নেত্রীকে সর্বোচ্চ স্তরে রেখে দেয়। কেরলের কুন্নুর পার্টি কংগ্রেসের সময় পিনারাই বিজয়নের বয়স 75 পেরিয়ে গিয়েছিল, কিন্তু ব্যতিক্রম ঘোষণা করে বিজয়নকে কেন্দ্রীয় কমিটি এবং পলিট ব্যুরোয় রেখে দেওয়া হয়। এবার এই 7 জনের মধ্যে কারোর ক্ষেত্রে তেমন কিছু হয় কিনা সেদিকে নজর রাখছে রাজনৈতিক মহল। তবে মাদুরাই পার্টি কংগ্রেসের মঞ্চ থেকে সিপিএম এর এক ঝাঁক হেভিওয়েট নেতা যে মার্গদর্শক হয়ে যেতে চলেছেন তা নিশ্চিত বলেই দলের অনেক নেতা মেনে নিচ্ছেন। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। 2 দফার ভোট শেষ। তৃতীয় তথা শেষ দফার ভোট আগামীকাল অর্থাৎ 1 অক্টোবর মঙ্গলবার। জম্মু ও কাশ্মীরের শেষ দফা ভোটের আগে ভূস্বর্গে জোরদার প্রচারে মোদি প্রিয়াঙ্কা। মোদির দাবি কাশ্মীরকে ফিরিয়ে দেওয়া হবে পূর্ণ রাজ্যের মর্যাদা। অন্যদিকে বিজেপি ও মোদিকে পাল্টা আক্রমণ প্রিয়াঙ্কা গান্ধীর। তাঁর দাবি বিজেপি ষড়যন্ত্র করে কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ছিনিয়ে নিয়েছে। কাশ্মীরের ঋত গৌরব ফিরিয়ে দেওয়ার কাজ করবে কংগ্রেস। ভোটের শেষ প্রচারে কাশ্মীরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্ত চিরস্থায়ী নয়, দ্রুত কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, কিছুদিন আগে কাশ্মীরে দাঁড়িয়ে একই কথা বলে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোটের শেষ পর্বের প্রচারেও পরস্পরের বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেস এবং বিজেপি। কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স ও পিডিপির মতো দলকে লাগাতার আক্রমণ করেই চলেছেন প্রধানমন্ত্রী।
ঝাঁঝ বাড়িয়ে মোদির দাবি, কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স ও পিডিপি জম্মু কাশ্মীরের মানুষের সঙ্গে অন্যায় করে চলেছে, তোষামত করতে ওরা সবকিছু পারে। মোদির আরো খোঁচা, এখন কংগ্রেস দলকে তো শহুরে নকশালরা হাইজ্যাক করে নিয়েছে। কংগ্রেস বিদেশি অনুপ্রবেশদের ভোট ব্যাংক হিসাবে দেখে আর দেশের নাগরিকদের নিয়ে মজা করে। একই সঙ্গে অভিযোগ করেন কাंग्रेस ভারতীয় সেনাদের আত্মত্যাগকে কোনোদিনই সম্মান করেনি। आजादी के बाद से ही कांग्रेस की गलत नीतियों ने आपको सिर्फ और सिर्फ तबाही दी है। जम्मू का बहुत बड़ा हिस्सा बॉर्डर से सटा है। आप वो दौर याद कीजिए जब सीमा पार से आए दिन गोले बरसते थे, आए दिन मीडिया में ब्रेकिंग न्यूज चलती थी। एक बार फिर सीज फायर का उल्लंघन, उधर से गोलियां चलती थी और कांग्रेस वाले सफेद झंडा दिखाते थे। সময় এখন আরো একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। কেন্দ্রশাসিত জম্মুতে প্রথমবার ভোট প্রচারে এসেছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। জম্মুর জনসভায় তিনি অন্য মেজাজে ধরা দিলেন। রাজনীতির কথা এড়িয়ে কিছুক্ষণের জন্য ফিরে গেলেন স্মৃতির মণিকোঠায়। বললেন ঠাকুমা ইন্দিরা গান্ধীর সঙ্গে কাশ্মীরে কাটানো কিছু মুহূর্তের কথা। প্রিয়াঙ্কা বলেন ইন্দিরা গান্ধীকে হত্যার 5 দিন আগে তারই সঙ্গে কাশ্মীরে বেড়াতে এসেছিলেন, সঙ্গে ছিলেন দাদা রাহুলও। তাদের দুজনকে সঙ্গে নিয়ে ভবানী মাতার দর্শনে গিয়েছিলেন ইন্দিরা। সেখান থেকে ফেরার পরেই ইন্দিরাকে হত্যা করা হয়। শুধুই স্মৃতি মেদুরতায় আটকে থাকেননি প্রিয়াঙ্কা, কড়া ভাষায় আক্রমণও করেছেন মোদিকে এবং বিজেপিকে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন রাজনীতির দাবা খেলায় জম্মু ও কাশ্মীরের ঘুঁটির মতো ব্যবহার করছেন বিজেপি নেতারা। মোদির কথার জবাব দেন প্রিয়াঙ্কা গান্ধী। তার দাবি, আমি মোদিজির ভাষণ শুনেছি, কিন্তু তাতে কোনো সত্যতা বা সততা নেই। মোদিজি কাশ্মীরের সাধারণ মানুষের সমস্যা নিয়ে একটি কথাও বলেননি। বিজেপি ষড়যন্ত্র করে কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ছিনিয়ে নিয়েছে। এখানকার মানুষকে দেশের অন্য প্রান্তের মানুষের থেকে আলাদা করে রেখেছে। কংগ্রেস কাশ্মীরের সার্বিক উন্নতির পক্ষে সওয়াল করছে। কাশ্মীরের ঋত গৌরব ফিরিয়ে দেওয়ার কাজও করবে কংগ্রেস। जो जम्मू और कश्मीर की जनता के हृदय की बात है, जो उनकी समस्याएं हैं, उनकी बात क्यों नहीं हो रही है? सच्चाई पर क्यों नहीं उतर रहे हैं हमारे प्रधानमंत्री कि जब उन्होंने आपसे राज्य का दर्जा छीना तो क्या क्या छिन गया आपसे? वो रेलवे स्टेशन की बात करने से नहीं मिलेगा आपको वापस। वो ये कहने से कि मैंने जम्मू में आईफल टावर जैसा एक ब्रिज बनाया है, वो आपको वापस नहीं मिलेगा। वो आपका हक था और उस हक के जरिए आपको बहुत कुछ मिलता था। अपने जमीन पर हक, रोजगार पर हक, छोटे कारोबारों को मजबूत बनाने का हक, जो सारा आज आपसे छिन गया है। एक एलजी है जो पूरा अपने हिसाब से अपनी मनमानी से राज कर रहे हैं। एक लूट का राज स्थापित किया है, रिमोट वाला राज स्थापित किया है। ভূস্বর্গ থেকে 370 অনুচ্ছেদ প্রত্যাহারের 2.5 মাস পরেই পূর্ণ রাজ্যের মর্যাদা হারিয়েছিল জম্মু কাশ্মীর। কেন্দ্র জম্মু কাশ্মীর এবং লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল। ইতিমধ্যেই কেটে গিয়েছে প্রায় 5 বছর। তৃতীয় মোদী সরকার কাজ শুরু করেছে। এই আবহে 3 দফায় উপত্যকায় বিধানসভা ভোট, 2টি পর্বের ভোটদান সম্পন্ন। 1 অক্টোবর তৃতীয় অর্থাৎ শেষ দফার ভোট গ্রহণ। ফিরছি আরও একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। আর ঠিক 48 ঘন্টা
আগামী 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন বিহারে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবে ভোট কুশলী প্রশান্ত কিশোরের জনসুরাজ। তার আগে রবিবার এক সাংবাদিক বৈঠকে প্রশান্ত কিশোর জানান, আমি নেতা হতে চাই না, জনগণের নেতৃত্ব দেওয়ার সময় এসেছে। আগামী 2রা অক্টোবর আত্মপ্রকাশ করতে চলেছে ভোট কুশলী প্রশান্ত কিশোরের নয়া দল। 2022 সালের 2রা অক্টোবর শুরু হয়েছিল প্রশান্তের জনসুরাজ উদ্যোগের প্রাথমিক পর্যায়ের যাত্রা। 2 বছর পর একই তারিখেই রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে জনসুরাজ অভিযান। নাম দেওয়া হয়েছে জনসুরাজ দল। আগামী 2রা অক্টোবরই ঘোষণা করা হবে পিকের দলের নেতৃস্থানীয়দের নাম। রবিবার সাংবাদিক বৈঠক করেন প্রশান্ত কিশোর। বলেছেন, আমি কোনোদিনই নেতা ছিলাম না, নেতা হতেও চাই না, জনগণই নেতৃত্ব দেওয়ার সময় এসেছে। দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী পিকে। তার কথায় জনসুরাজ দলের 3টি প্রাথমিক উদ্দেশ্য: বিহারের সব গ্রামের বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা, ভয় দেখিয়ে ভোট করার চালু রীতিতে বদল আনা এবং बिहार के देशेर सेरा 10 राज्येर मध्य स्थान देवा। अभी तक के प्रयासों के आधार पर उसके परिणाम स्वरूप 2 अक्टूबर को बिहार में एक नए दल, नए विकल्प के तौर पर जनसुराज एक नया राजनीतिक दल आपको देखने को मिलेगा। 2 अक्टूबर को आपको ये भी पता चलेगा कि इस दल का नेतृत्व किन लोगों के हाथ में होगा। 2 अक्टूबर को इस दल के नाम की, इसके संविधान की और इसके नेतृत्व की घोषणा जनसुराज से जुड़े हुए हजारों कार्यकर्ताओं, साथियों, इसके बनाने वालों के सामने, मीडिया बंधुओं के सामने इसकी घोषणा की जाएगी। और जैसा कि मैंने पहले बताया था, जनसुराज दल जब बन रहा है तो न मैं उसका नेता था, না मुझे उसका नेता बनना है। নিজের সংগঠন জনসুরাজ নিয়ে আত্মবিশ্বাসী প্রশান্ত কিশোর। তিনি দাবি করেছেন, বিহারে 2025 সালের বিধানসভা নির্বাচনে 20টি আসনও পাবে না নীতিশ কুমারের জেডিইউ। আগামী নির্বাচনে নিশ্চিতভাবে জনসুরাজ ক্ষমতায় আসতে চলেছে বলে আত্মবিশ্বাসী পিকে। এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি। পেশাগতভাবে ভোট কুশলী হিসাবে নিজের দক্ষতার কথা উল্লেখ করে পিকে বলছেন, কেউ যদি অন্যকে জেতাতে পারে তাহলে নিজে কেন জিততে পারবে না। तो 2 दिन और अगर आप इंतजार करेंगे तो आपको पता चलेगा कि 2 अक्टूबर को जनसुराज की लीडरशिप काउंसिल में किन लोगों का चयन हुआ, किन लोगों को जनता ने बताया और साथ ही पार्टी के अध्यक्ष की घोषणा भी 2 तारीख को की जाएगी। जो मैंने विकास की योजना जारी करने की बात कही है, हर पंचायत की योजना जारी करने की बात कही है, वो इसका 3रा पड़ाव है जो फरवरी या मार्च में उस काम को फरवरी मार्च तक पूरा कर लिया जाएगा और पटना के गांधी मैदान से आपके सामने, आपके माध्यम से जनता के सामने, बिहार की जनता के सामने बिहार के अगले 10 साल के विकास का, बिहार के हर पंचायत के विकास का मॉडल और पूरा खाका यहाँ पर रखा जाएगा, जिसमें हम सिर्फ आपको ये नहीं बताएंगे कि बिहार से पलायन रुक जाएगा। ক্ষমতায় এলে 1 ঘন্টার মধ্যে বদল আনবেন মদ নিষেধাজ্ঞায়, এমন প্রতিশ্রুতিও দিয়েছেন প্রশান্ত। পিকের কথায় দুনিয়ার বহু দেশ মদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, কিন্তু তাতে লাভ কিছুই হয়নি, বরং ক্ষতি হয়েছে। মদ নিষিদ্ধ করার নামে গান্ধীজির নামেও নানা অপপ্রচার চালিয়েছে নীতিশের দল। ভোট কুশলী পিকে হিসেবে খ্যাতি পাওয়া প্রশান্ত কিশোর এবার বিহারে নিজের নতুন রাজনৈতিক দল নিয়ে আসরে নেমেছেন। জনসুরাজ দলের উপস্থিতিতে বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে কি বদল ঘটে, সেদিকেই তাকিয়ে গোটা দেশ। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।